ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মকবুল আইস, বসো মকবুল। তা মকবুল, কি খবর বলো? তোমাদেরকে যে প্রস্তুতি নিতে বলছিলাম, তোমাদের প্রস্তুতি কি পরিমাণ নিলা? আগামীকালকেই কিন্তু গাবতলীতে কমিটি গঠন করা হইব। আমি চাই তুমি আর ইন্দুল মিলে সভাপতি এবং সেক্রেটারির পদটা গ্রহণ করো। ওইখানে যে মাজেদার রফিক আছে, ওদেরকে সরিয়ে এবার তোমাদেরকে বসাইব। ভাই অনেক দিন যাবত তো রাজনীতি করে আইতাছি, এতদিন যাবত আপনার পিছনে রাজনীতি করছি বইলা মাস্টার আমাদেরকে কোনোদিনও মূল্যায়ন করে নাই। গাবতলী উপজেলার যতবার কমিটি গঠন করা হয়েছে ততবারই ওদের নিজস্ব লোকই কমিটিতে বইছে। এবার কিন্তু ভাই আমাদেরকে কমিটিতে জায়গা দিতে হইব। আমরা কিন্তু ফুল প্রস্তুতি নিয়ে রাখছি। হে পাগলা, এখন কি আর সেই দিন আছে নাকি? এই উপজেলার এমপি হচ্ছি আমি। আমার অধীনে থাকা প্রত্যেকটা উপজেলা জেলার কমিটি সব আমার নিয়ন্ত্রণে নিব। আমার যেগুলো পার্সোনাল লোক আছে এরা এবার কমিটিতে জায়গা করে নিব। মাস্টার আর হাবিবের কোনো বেল আছে নাকি? তোমাদেরকে বলছি প্রস্তুতি নেওয়ার জন্য, তোমরা প্রস্তুতি নিয়ে রাখো। এবার তোমরা ধরে নেও যে সভাপতি সেক্রেটারি হয়ে গেছ। প্রত্যেকটা কমিটিতেই আমার নিজস্ব লোকদেরকে বসাইব। ওদের লোক কি আর কমিটিতে কোনো জায়গা পাইব নাকি? আপনার প্রতি সে অগাধ বিশ্বাস আছে বলেই তো আপনার জন্য দলের বাইরে গিয়েও নির্বাচন করলাম, আর সেই জন্য দল থেকেও বহিষ্কার হইলাম। এত রিস্ক নিয়ে যেহেতু আপনার জন্য নির্বাচন করছি, অবশ্যই এখন আপনাকেও তো আমাদেরকে দেখতে হইব। লগে কিন্তু কলেজ কমিটিও ঘোষণা করা হইব। ওইখানেও আমাদের ছেলেপেলেদেরকেই জায়গা দিতে হইব ভাই, যাতে করে পরবর্তীতে আপনার আর কোনো ঝামেলা না হয়। আর শামসু তো এখন জনতা পার্টির কিছুই না। মাস্টার আর হাবিব শামসুরে ছাড়া কিভাবে ক্ষমতা দেখাইব? আপনি চাইলে ওদেরকেও এখন সরাই দিতে পারবেন ভাই। সবই হইব রে, শুধু কয়েকটা দিন অপেক্ষা করতে দে। এই জেলা কমিটিও অচিরে আমি বিলুপ্ত ঘোষণা করব, আর জেলা কমিটিতেও আমার নিজস্ব লোকদেরকেই জায়গা দিব। তোরা শুধু কয়েকটা দিন একটু ধৈর্য ধরে থাক। উপরে লাইন গার্ড সব কিছু আমার ক্লিয়ার করা আছে। সময় মতো দেখবি কাগজ চলে আসবো যে বগুড়া জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এখন তাহলে যা পুরা দমে প্রস্তুতি নি। আগামীকালকে আসতেছি আমি গাবতলী। এদিকে আয় তো দেখি বাটুল, তাড়াতাড়ি। হসা কন কিরে বাটুল? ওসি যে ফোন দিল বাসায় এসে দেখা করার জন্য, কই এখন পর্যন্ত তো ওসির কোনো খোঁজ খবর দেখতেছি না। তোর সাথে কি ওসির কথা হয়েছিল নাকি রে? হসা কিছুক্ষণ আগেই ফোন দিয়েছিল ওসি আমারে। আপনার কথা জিজ্ঞাসা করলো যে আপনি বাসায় আছেন কিনা। পরে আমি বললাম যে বাসায় আছে, তাই আপনার সাথে দেখা করার জন্য আসতেছে। এখন রাস্তায় আছে, কিছুক্ষণের ভিতরেই মনে হয় চলে আসবো। তা ওসি আপনার সাথে এত ইমার্জেন্সি দেখা করতে চাইতেছে কেন? কোনো ঝামেলা হয়েছে নাকি? সেটা তো বলতে পারলাম না রে বাটুল। বললো ফোনে নাকি এত কথা বলা যাইব না, তাই সরাসরি দেখা কইরা
কথা বলতে চাইলো। কি বিষয়ে মনে হয় কথা বলবো? জরুরি দরকার না থাকলে তো আর এরকম কইরা দেখা করতে চাইতো না। দেখা যাক, আসুক আগে, তারপর আলোচনা করলেই বোঝা যাইব যে কি কারণে এত ইমার্জেন্সি ডাকছে। আসসালামু আলাইকুম স্যার। আরে ওসি সাহেব যে, আপনার জন্যই তো অপেক্ষা করতেছি, বসেন। কি ব্যাপার ওসি সাহেব, এবার বলেন তো দেখি, কি হয়েছে যে এমন হঠাৎ আমার সাথে এত ইমার্জেন্সি দেখা করতে চাইতেছেন? জরুরি কোনো প্রয়োজন নাকি? স্যার, অনেক বড় জরুরি দরকার দেখাই তো আপনার সাথে এভাবে সরাসরি দেখা কইরা কথা বলতে আসলাম। আসলে স্যার, অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে। উপজেলার যে দুর্নীতির মামলাটা ছিল, ওইটা তো নতুন করে আবার তদন্ত করা হয়েছিল শামসু স্যারের নির্দেশে। সেই তদন্তে তো এবার আপনার আর তোতাবার জড়িত থাকার নাম প্রকাশে চলে আইছে। বলেন কি ওসি সাহেব, এটা আবার কিভাবে হইল? এ মামলা তো অনেক আগেই ডিসমিস করলাম আপনারে টাকা খাওয়ায়া। তারপরে আবার কিভাবে এটা শামসুর কাছে আইসা পৌঁছাইলো? এখন আপনার এই খবর দেওয়ার সময় কেবল এমপি হয়ে সারতে পারলাম না, এর ভিতরেই এই দুর্নীতির মামলা চলে আসলো। এখন তাহলে কি করা যাইব? যদি শামসু এটা প্রকাশে নিয়ে আইসা পড়ে, তখন তো আমার আসলা বাদ যাইব। এখানে আমার কি করার আছে ভাই? সেই সময় তো শামসু স্যারের কথাই এসপি স্যার এটা আবার নতুন করে তদন্ত করার অনুমতি দিছিল। সেই জন্যই তো মামলাটা আবার নতুন করে তদন্ত করা হয়েছে। আর এবারে স্বীকারোক্তিতে আরিফ আপনাদের জড়িত থাকার কথাও স্বীকার করছে। তবে এটাই ফাইনাল চিন্তা না, এখনো এই মামলার পূর্ণ তদন্ত শুরু হয় নাই। পূর্ণ তদন্ত শুরু হইলে এইখান থেকে আপনাদেরকে বের করার ব্যবস্থা করব আমি। দেখেন ওসি সাহেব, টাকা পয়সা যা লাগে লাগুক, এখানে যেন আমার নাম কোনোভাবে জড়িত না হয়, তাহলে কিন্তু অনেক বড় ঝামেলায় পড়তে হইব। শামসু কিন্তু এমনিতে আমার পিছনে লেগে আছে, তাই যা করার যেভাবে করার এটা দামা চাপা দেন। টাকা পয়সা যত লাগে দিতেছি আপনারে, তবু এই মামলার কথা যেন প্রকাশে না আসে। স্যার, এত টেনশন করেন না, মামলাটা এখন তদন্ত চলতেছে, আর এই তদন্ত আমার আন্ডারে আছে। আমি আমার বিশ্বস্ত এসআই দিয়ে মামলাটা তদন্ত করতেছি। কৌশলে এইখান থেকে আপনার নামটা বাদ দেওয়া হইব। কিন্তু স্যার, সব মিলাই আমাকে 5 কোটি টাকা দিতে হইব, তাহলে আমি আপনার নামটা এইখান থেকে যেভাবে হোক সরিয়ে দিব। ঠিক আছে, সমস্যা নাই, টাকা আপনি 5 কোটি পাইবেন, তবু এখানে যেন আমার নামটা কোনোভাবে জড়িত না হয় সেই দিকে লক্ষ্য রাখবেন। আর আপনার বিষয়টা আমিও দেখব, আপনাকে কিভাবে প্রমোশন দিতে হয় সেই চিন্তা আমার। আচ্ছা স্যার, ঠিক আছে, তাহলে আমি বিষয়টা দেখতেছি। উঠলাম এখন। আসসালামু আলাইকুম। কি ব্যাপার হাজি, তোফায়েলের সাথে যে চেম্বারে বসতে চাইছিলা, ওর সাথে কি পরে বসছিলা নাকি? ভাই, হানিফের সাথে আর তোফায়েলের সাথে চেম্বারে বসছিলাম। লগে আবার কাশিম টিভির সিও আইছিল। ওদের অফিসে যে অনেক বড় একটা বোমা হামলা হয়েছে সেই বিষয়ে ওদের সাথে
আলোচনা করলাম। এই ঘটনা যে মূলত শামসুই ঘটাইছে সেটা তো আমি শুরুতেই বুঝতে পারছি, কিন্তু ওরা তো বিষয়টা বুঝতে পারে নাই। এটা তো হাজি জলের মতোই পরিষ্কার যে এই ঘটনাগুলোর সাথে শামসুই সরাসরি জড়িত। ওই বগুড়াতে বৈশা এইদিকে এই ঘটনাগুলো ঘটায় যাইতেছে, যাতে করে কেউ বিষয়টা বুঝতে না পারে যে শামসু এই ঘটনার সাথে জড়িত। ওই যে কোন ব্র্যান্ডের লোক সেটা আর কেউ না চিনতে পারলেও আমরা কিন্তু খুব ভালো করে জানি। এতদিন ওর সাথে গেম খেলে ঠিকই শামসুরে চিনতে পারছি আমি। ওই নিজে সমস্ত কাজ করবে, কিন্তু কেউ বিন্দু পরিমাণ সেটা আজও করতে পারবে না। এবার আর মোল্লা ভাই শামসুর কোনো বুদ্ধি আমাদের সামনে টিকতে পারবে না। এখন ক্ষমতার সর্বোচ্চ চূড়ায় আমরা। শামসুর হাতে এখন আর জনতা পার্টির সেই ক্ষমতা নাই যে ক্ষমতা ব্যবহার করে আমাদের সাথে লড়বে। এতদিন যাবত তো প্রেসিডেন্টের ছত্রছায়ায় থাইকাই আমাদের সাথে এই রকম আচরণ করে গেছে। এখন আর সেই দিন নাই ভাই। আমি অলরেডি শামসুরি গ্রেপ্তার করার জন্য তোফায়েলকে নির্দেশ দিছি, আর তোফায়েলও বিষয়টা আইজিরে জানাইছে। আজকের ভিতরেই শামসুকে গ্রেপ্তার করা হইব। এত সোজা না হাজি শামসুকে গ্রেপ্তার করা। তুমি বিষয়টা যত সহজভাবে দেখতেছ এত সহজ কিন্তু হইব না। শামসু জনতা পার্টি থেকে পদত্যাগ করলে কি হইব? এখানে আর অনেক ডালপালা আছে যাদের কারণে শামসুকে আমরা চাইলেও কিছু করতে পারবো না। বিশেষ করে প্রেসিডেন্ট আর সেলিম তো কোনোভাবেই শামসুর কোনো ক্ষয়ক্ষতি হতে দিবে না। আর আইজি তো শামসুর বাল্যকালের বন্ধু। এই ঘটনা আইজিকে না দিয়ে এডিসি কামরুলকে দিলে ভালো হইতো। আর প্রেসিডেন্ট দেখবা ঠিকই শামসুকে গ্রেপ্তার করার অনুমতি দিবে না। প্রেসিডেন্টের অনুমতির জন্য অপেক্ষা করতেছে কে? প্রেসিডেন্টের অনুমতির কোনো প্রয়োজন নেই। প্রেসিডেন্টই 2 দিন পর জনতা পার্টি থেকে সরিয়ে দিব। এই প্রেসিডেন্টের কোনো কর্মকাণ্ড আমার আগে থেকেই পছন্দ হয় না। আর মাঝখানে তো শামসুর সাথে মিলে আমাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধই করলো। এই প্রেসিডেন্টকে আর ক্ষমতার চেয়ারে রাখা যাইব না। ওই চেয়ারও আমাদের দখলে নিতে হইব। সেটা করতে হলে তো জনতা পার্টির হারিয়ে যাওয়া পদগুলো আবার আমাদেরকে ফেরত নিতে হইব। তখন সংগঠিত হয়ে আমরা প্রেসিডেন্টকে সরাইতে পারবো। যেভাবে হোক হাজি এবার আমাদের হারিয়ে যাওয়া পদগুলো দখল করার সময় আছে। এবার আমাদের পথ আবারও আমাদেরকে নিয়ে যেতে হবে। সেই বিষয়ে কথা বলার জন্য তোফায়েলকে পাঠাইছি আমি প্রেসিডেন্টের কাছে। দেখি প্রেসিডেন্ট কি সিদ্ধান্ত দেয়। একবার চলে বলে কৌশলে জনতা পার্টিতে ঢুকতে পারলেই হয়েছে। পরে সাংগঠনিকভাবে সবাইকে নিয়ে প্রেসিডেন্টকে এখান থেকে সরিয়ে দেব। সেটাই করতে হইব। সবার আগে আমাদের হারিয়ে যাওয়া পথগুলো আগে ফেরত নেই, তারপরেরটা পরে দেখতেছি। চলো হাজি, এখন তোমাকে নিয়ে একটা জায়গায় যাইব। জরুরি কিছু কাজ আছে। তোমার জন্যই আমি অপেক্ষা করলাম এতক্ষণ। লিডার আসসালামু আলাইকুম। তোফায়েল আইস? বসো তোফায়েল। লিডার, আমি আপনার সাথে দেখা করার জন্য আসতে চাইছিলাম। এর ভিতরে আপনি আবার ফোন দিয়ে দেখা করতে বললেন। তা লিডার, কি হয়েছে? হঠাৎ করে যে ফোন দিয়ে দেখা করতে বলতেছেন, কি হয়েছে তোফায়েল? সেটা কি তোমাকে আলাদা করে বলতে হইব নাকি? তুমি কি জানো না
কি হয়েছে? হঠাৎ করে তোমরা শামসুরে গ্রেপ্তার করার নির্দেশ দিছ কার কাছ থেকে অনুমতি নিয়ে? আমি কি তোমাদেরকে বলেছি নাকি যে শামসুকে গ্রেপ্তার করার জন্য? লিডার, বর্তমানে দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এতে করে যদি শামসুকে এখনই থামানো না যায় তাহলে আমাদের সরকার টিকিয়ে রাখতেই কষ্ট হয়ে যাইব। সেই জন্য আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিছি যে শামসুকে এবার গ্রেপ্তার করার জন্য। যদি শামসুকে গ্রেপ্তার করতে পারি তাহলে অচিরেই দেশের এই পরিস্থিতি কেটে যাবে। ওই মূলত আমাদেরকে চ্যালেঞ্জ করে এই কাজগুলো করতেছে। তোমরা কোনো ঘটনার তদন্ত না করেই সরাসরি সব বিষয়ে শামসুর উপরই দোষারোপ করে যাও। সেই জন্যই আসল অপরাধীকে কখনোই খুঁজে বের করা যায় না। তোমরা কিসের উপর ভিত্তি করে শামসুর উপর এরকম দোষারোপ দিচ্ছ? পুলিশ তো ঘটনাগুলো তদন্ত করতেছেই। আগে তাদের তদন্ত প্রতিবেদনটা জমা দেখ, তারপর যে এই ঘটনার সাথে জড়িত থাকবে, সেটা শামসু হোক বা অন্য কেউ হোক, অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে। তোমরা আগেই নিজেরাই সিদ্ধান্ত নিতেছ নাকি আমাকে মাইনাস করার চিন্তা ভাবনা করতেছ? না লিডার, আপনি যে কি বলেন না, আপনাকে কেন মাইনাস করার চিন্তা ভাবনা আমরা করব? আপনি হচ্ছেন আমাদের সকলের গুরু। আপনার নির্দেশনা অনুযায়ী তো আমরা এতদিন যাবৎ রাজনীতি করে আসতেছি। এখন আপনাকে কেন মাইনাস করবো এখান থেকে? এটা আপনি ভুল বুঝতেছেন। আমরা এখনো আপনার প্রতি অনুগত আছি। ঠিক আছে, তোমরা যদি আমাকে সেটা মেনে চলো তাহলে আমার সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো রকমের কোনো সিদ্ধান্ত নিবে না। বিষয়গুলো আমাকে দেখতে দাও। পুলিশ তদন্ত করতেছে, পুরোপুরি তদন্ত শেষ হোক। যে ঘটনার সাথে জড়িত থাকবে তাকে অবশ্যই গ্রেপ্তার করা হইব। লিডার, কিসের তদন্ত? এই আইজির অধীনে কখনো সুষ্ঠু তদন্ত করা সম্ভব হইব না। এই আইজি সেলিম, ওরা হচ্ছে শামসুর খাস লোক। ওরা যদি এইখানে শামসুকে জড়িত থাকতে প্রমাণও পায় তাহলে সেটাকেও উল্টে দিবে। তাই এদের নেতৃত্বে কখনোই সঠিক রিপোর্ট বের হইব না লিডার। আচ্ছা, সেটা যদি তোমাদের মনে হয় তাহলে তোমরা তোমাদের পছন্দ মতো অফিসারকে দিয়াই তদন্ত করাও। তারপরেও প্রমাণ ছাড়া কাউকে আমি গ্রেপ্তারের নির্দেশ দিতে পারবো না। আচ্ছা লিডার, ঠিক আছে, তাহলে উঠলাম এখন। উস্তাদ, হরে রমজান, কি খবর তোর? কোথায় গেছিলি? কোথা থেকে আসতেছিস? এই তো উস্তাদ, বাসায় বসে থাকতে থাকতে ভালো লাগে না তো, তাই টেরার সাথে পরিষদে গেছিলাম। টেরার সাথে পরিষদে বৈশা এতক্ষণ গল্প গুজব কইরা তারপর বাসায় আসলাম। তা আপনি কোথায় গেছিলেন উস্তাদ? আর আপনি কখন বাসায় ফিরছেন? এই তো মাস্টার চাচারে সাথে নিয়ে চেম্বারে বইছিলাম। ওইখানেই নেতা কর্মীদের সাথে আলোচনা করলাম। তা তোর এলাকায় কেমন লাগতেছে? এবার তো অনেক দিন হয়ে গেল এলাকাতে আসি। তা এলাকা কি তোর মন টিকতেছে না ঢাকায় যাবার মনস্থির করতেছিস? প্রথম প্রথম কয়েকদিন তো ভালোই লাগলো এলাকায়, কিন্তু এখন তো আর ভালো লাগতেছে না। সারাদিন এভাবে ঘুরা ফিরা কি আর সময় যায়? হাতে কোনো কাজ কাম নাই। তাই এইভাবে আর কয়দিন এলাকায় থাকবেন ওস্তাদ? ঢাকায় কি আমাদের ফিরতে হইব না? আপনার প্ল্যান সম্পর্কে কোনো কিছুই তো বুঝতেছি না। আপনি তো
এতদিন এলাকায় থাকার কথা না, ঢাকায় এত কাজ পড়ে আছে, সেইগুলো না কইরা আপনি এলাকায় আছেন। নিশ্চয় কোনো না কোনো একটা প্ল্যান সাজাইছেন ওস্তাদ। আর ঢাকাতেও তো একের পর এক দেখতেছি ঝামেলা হইতেছে। আমরা এইখানে এই সুযোগে কারা এই ঝামেলাগুলো করতেছে দেখলাম নিউজে, কাশিম টিভির অফিস একেবারে বোমা মেরা উড়াই দেওয়া হয়েছে। কিরে রমজান, এখনো তুই বুঝতেছিস না যে এই ঘটনাগুলো কে ঘটাইতেছে? এগুলো তো আমি করাইতাছি রে ওসমান ভাইয়ের দ্বারা। দেশে একটা অরাজকতা সৃষ্টি কইরা তোফায়েল গ্রুপকে এবার একটা চাপের ভিতরে ফেলাইব। সেই জন্যই তো এই কাজগুলো আমি করাইতাছি। আর আমাদের উপর যাতে কেউ কোনো রকমের সন্দেহ করতে না পারে, সেই জন্য তোরে সহ বগুড়াতে চলে আইছি। এতে করে আমাদের উপর কেউ আর কোনো সন্দেহ করতে পারবো না। বুঝতে পারছস কি জন্য আমি এতদিন যাবৎ এলাকায় আছি? মিশনটা সাকসেস হইলেই ঢাকাতে চলে যাইব। আর তোরে এখন ঢাকায় পাঠাইলে সব দোষ আইসা আমাদের গাড়ি পড়বে। ও তাহলে এই রহস্য? তাই তো বলি ওস্তাদ, কার এত বড় সাহস হইল যে ঢাকার ভিতরে এইরকম সারাশি অভিযান চালাইতেছে? দেশের যত বড় বড় গ্যাংস্টার ছিল সবাইকে তো আমরা শেষ করে ফেলাইছি। এখন তো আর এরকম সাহস দেখানোর মতো গ্যাংস্টার ঢাকাতে নাই। এই কাজগুলো তাহলে তলে তলে আপনি করাইতেছেন? আমারও একটা সন্দেহ হয়েছিল যে হয়তোবা ওসমান বাইরে দিয়া আপনি মিশনগুলো চালু করতেছেন, কিন্তু শিওর ছিলাম না বইলা আপনারে আর কিছু বলি নাই। কিন্তু এখন তো বুঝতে পারলাম যে আপনি আসলেই কি কারণে বগুড়াতে আছেন, ঢাকাতে ব্যাক করতেছেন না। তা কয়দিন এইভাবে এলাকায় থাকবেন ওস্তাদ? হ্যাঁ রমজান, এই শামসু যে কি করতে পারে সেটা আবারও তোফায়েল গ্রুপকে বুঝাই দিব এবার। মোল্লা গ্রুপের অবস্থা দেখাও তো ওদের কোনো রকমের ভয় আসে নাই মনের ভিতরে। এবার ওদেরকে সরাসরি অ্যাটাক করছি। এবার ওরাও শামসুকে নতুনভাবে চিনতে পারবে। মনে করছে যে রাজনীতি করি বইলা সব কিছু মনে হয় বুইলা গেছি। আমি শামসু যে কি করতে পারি সেটা এবার সকলেই টের পাইব। আর বেশি দিন থাকবো না রে। তোফায়েলের 12টা বাজার সময় অলরেডি হয়ে আইছে। আর একটা মিশন কমপ্লিট করতে পারলেই তোফায়েল গ্রুপ ধ্বংস হয়ে যাইব এমনিতেই। পরে আবার ঢাকাতে ব্যাক করব, আর কয়েকটা দিন থাকবো এলাকায়। বুঝতে পারছি ওস্তাদ, সমস্যা নাই। আপনিও যতদিন বগুড়াতে আছেন ততদিন আমিও আপনার সাথে আছি, সমস্যা নাই। আপনি আপনার কাজ চালিয়ে যান, আমি এইদিকে সব কিছু মানিয়ে নিয়ে থাকতে পারবো। টেরার সাথে সকাল বিকাল পরিষদে যাইতেছি আইতেছি, এতে করেই সময় কাইটা যাইতেছে। আপনি তোফায়েল গ্রুপকে সোজা করতে যা যা করার আগে সব কিছু করেন। আর শুনলাম নতুন দল বানানোর পরিকল্পনা করতেছেন, সেটা নিয়ে তাহলে কদ্দূর কি করলেন? নতুন দল গঠন করবেন না রানিং কোনো দলের সাথে যোগদান দেওয়ার ইচ্ছা আছে? সেটা নিয়ে তো পরিকল্পনা করতেছি, অনেকের সাথে আলোচনা হয়েছে, দেখি কি করা যায়। এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিয়ে নাই রে রমজান। ঢাকাতে আগে ব্যাক করি, তারপর সিদ্ধান্ত নিব। যেটা ভালো মনে হয় সেটাই করব। জনকল্যাণ পার্টির সাথে এই বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু তারা আমারে সেক্রেটারির পদ দেওয়ার অফার করছে। যদি সভাপতির পদ দেয় তাহলে জনকল্যাণ পার্টির সাথেই যোগ দেব, আর তা না
হলে অন্য কোনো দলের সাথে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নাই। সরাসরি নিজে একটা দল গঠন করে নিব, সময় লাগুক, তবুও আস্তে আস্তে যাতে জনগণের সেবা প্রাণ খুলে করা যায় সেই ব্যবস্থা করতে হবে। পরিকল্পনা একেবারে ঠিকই করছেন। জনকল্যাণ পার্টি অন্যান্য দলের চাইতে অনেকটাই গ্রহণযোগ্য আছে জনগণের কাছে। এরার স্বভাব চরিত্রও অন্যান্য রাজনীতিবিদদের থেকে তুলনীয়ভাবে অনেকটাই ভালো। যদি এই দলের সভাপতি হিসাবে নিয়োগ হতে পারেন তাহলে এই দলের সাথে যাওয়াটা ভালোই হইব। আর যদি সভাপতির পদ তারা না দিতে চায় তাহলে নতুন দলই গঠন করুন। এতে যদি সময় লাগে আর একবার যদি জনগণ আমাদেরকে আপন করে নেয় তাহলে আর অন্য কারোর দাঁত ফুটানি এইখানে দেখতে হইব না। তখন যা করার আপনি আপনার মন মতোই সব কিছু করতে পারবেন। কি ব্যাপার শামসু, কখন আইছিলা তুমি বাসায়? এই তো চাচা, বেশিক্ষণ হয় নাই, কিছুক্ষণ আগেই বাসায় আসলাম। রমজানের সাথে আলোচনা করতেছি, তা ওইদিকে যে আপনি দলীয় মিটিংয়ে বসতে যাওয়ার জন্য বের হয়ে গেলেন, তা ওদের সাথে কি আলোচনা হয়েছে নাকি? হাবিব ভাইরেও তো দেখতেছি না। হাবিব ভাইও কি আলোচনায় উপস্থিত ছিল? বসেন। শামসু, গাবতুলির সভাপতির সাথে পার্টি অফিসে বসছিলাম। আগামীকালকে গাবতুলি কলেজের কমিটি তো সেই বিষয়ে আলোচনা করলাম। তা শামসু, এই গাবতুলির কলেজের কমিটিটা নিয়েও শফিক এইখানেও বাধা সৃষ্টি করতেছে। ওই নাকি ওর নিজস্ব লোকজন নিয়োগ দিতে চাইতেছে। বলো তো দেখি, এই লোকটার উপর কেমনটা লাগে? কোনো একটা কাজ নাই যেখানে বা হাত না দিতেছে, প্রত্যেকটা কাজেই এই লোক কিন্তু বারবার বাধা হয়ে দাঁড়াইতেছে। শামসু, তা তো করবে। এখন শফিক এখন এমপি না, ওই তো চাইবই প্রত্যেকটা কমিটিতে ওর নিজস্ব লোকজন যাতে নিয়োগ থাকে। এই সুযোগ তো আপনারাই ওরে কইরা দিছেন। এখন এটা নিয়ে আফসোস করলে কিছু করার আছে? শফিক যেহেতু বগুড়া সাতের এমপি, তাই বগুড়া সাথে যে কয়টা কমিটি বসবো সব কয়টা কমিটিতেই দেখবেন বা হাত দিয়া বসে থাকবো। আপনারা কি মনে করছেন ওই আপনাদেরকে শান্তিতে থাকতে দিব? ওরে যতক্ষণ পর্যন্ত বগুড়া থেকে না সরাইতেছি ততক্ষণ পর্যন্ত কোনো কাজে আপনারা শান্তি পাবেন না। ওরে আগে বগুড়া থেকে সরাইতে হইব, তারপর যদি আপনারা শান্তি পান। শুধু তাই না শামসু, এইদিকে তো গাবতুলি কয় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতেছে শফিক। এইখানে নাকি প্রতি মাসে 2 কোটি টাকার বালু উত্তোলন করা হয়। এর একটা ভাগ ওসিও খাইতেছে। গাবতুলির সভাপতি সেক্রেটারি মকবুল ওরা বাধা সৃষ্টি করতে গেছিল, আর ওসি নাকি ওদেরকে সাফ সাফ বইলা দিছে এই বিষয় নিয়ে যেন ওরা কোনো রকমের নাক গলায়। শফিক কিন্তু আস্তে আস্তে দুর্নীতি সরাই দেওয়া শুরু করছে। এখন বালু নিয়ে দুর্নীতি করতেছে, 2 দিন পর দেখবা আবার আরেক জায়গায় আরেক ঝামেলা শুরু করে দিছে। আর এই ওসিও তো ডিস্টার্ব আছে দেখি পুরাই, সব সময় শফিককে সাপোর্ট দিয়ে যাচ্ছে। এই ওসিরও বিদায় ঘন্টা বেজে উঠবো অচিরেই। ও ওসির ব্যবস্থা অচিরেই করতেছি চাষা। আমার এলাকায় থাইকা দুর্নীতি কইরা বেড়াইব, সেইটাকে আমি কোনোভাবে মাইনে নিব নাকি? শুধু উপজেলার এই ঘটনাটা
সামনে আসতে দেন, তারপর দেখবেন এই সমস্ত ওসি টসি কোন দিক দিয়া পলায় সেই রাস্তায় খুঁজা পাইব না। ওসির নামে এ পর্যন্ত অনেক কয়টা রিপোর্টই আইছে আমার কাছে। ওরে ভালো মনে কইরা বদলি করে আনছিলাম আমি, কিন্তু ওও দুর্নীতির সাথে জড়িয়ে গেছে। শফিকের সাথে সাথে এই ওসিরও কপাল পুড়ে যাইব। আমি ডিসির সাথে কথা বলতেছি যত তাড়াতাড়ি সম্ভব। হয় শামসু, এই ওসির নেতৃত্বে তো বগুড়ার গাবতুলিতে দুর্নীতির এক স্বর্গরাজ্য গড়ে তুলতেছে শামসু। গাবতুলি থানার সাধারণ জনগণ কোনোভাবেই কোনো রকমের প্রশাসনিক সেবা পাইতেছে না। থানায় ঢুকলেই টাকা ছাড়া নাকি কেউ কোনো রকমের কথাই বলে না। আর এই সব কিছু হ্যান্ডেল করতেছে মকবুল। মকবুল রে দালাল হিসাবে শফিক আর ওসি বাইরে কাজ করাইতেছে। থানায় যদি কেউ কোনো রকমের কমপ্লেন নিয়ে যায় তাহলে আগে মকবুলের সাথে আলোচনা করে তারপর ভিতরে যেতে হয়। ওর এত বড় সাহস কে দিল যে ওই এইভাবে জনগণের সাথে ক্ষমতা দেখায়? সব কয়টারই সাইজ করবনি চাচা, আপনারা তো টেনশন করা লাগবো না, আমি দেখতেছি কি করা যায়। এসপির সাথে মিটিংয়ে বসবনি আমি, আর ওই ওসিরে যত তাড়াতাড়ি সম্ভব গাবতুলি থেকে সরানোর ব্যবস্থা করতেছি। দেখি সৈকতের সাথে আলোচনায় বসতে হইব। আপনি তাহলে ভিতরে গিয়ে ফ্রেশ হন চাচা, পরে আপনার সাথে আলোচনা করবনি। আর তোতার পিছনে সর্বক্ষণ একজন লোক লাগায় রাখেন। তোতা কখন কোথায় কি করে সব আপডেট খবর যেন সময় মতো আমার কাছে চইলা আসে। দেখি তোতা সত্যি আমাদের সাথে থাকার মতো যোগ্যতা রাখে কিনা। আচ্ছা ঠিক আছে শামসু, সমস্যা নাই, আমি তোতার পিছনে লোক লাগায় রাখবনি। আমারও ইচ্ছে হইতেছে যে তোতা আসলেই এতদিন আমাদের সাথে মন থেকে মিলে রাজনীতি করছে, না নিজের স্বার্থ হাসিল করার জন্য আমাদের সাথে ছিল। দেখি আমিও অচিরেই ওর পিছনে লোক লাগাই দিতেছি। থাকো তাহলে তুমি, ভিতরে গেলাম। হে রমজান, গাড়িটা বের করতো, বাইরে যাইতে হইব। দেখি এসপির সাথে আলোচনায় বসবো। দুর্নীতির মামলাটা এখন পর্যন্ত কোনো রকমের তদন্তের জন্য কাউকে নিয়োগ করতেছে না কেন? আমি তো সৈকতরে বইলা দিছিলাম যে মামলাটা যেন সৈকতকে দেওয়া হয়। চল দেখি এসপি অফিস থেকে ঘুরে আসি আগে। আচ্ছা ঠিক আছে ওস্তাদ, আমি তাহলে গাড়ি বের করতেছি, আপনি তাড়াতাড়ি চলে আসেন। কি হইলো তোতা ভাই, এত ইমার্জেন্সি ফোন করে ডাকলেন কেন? ওইদিকে চেয়ারম্যানের সাথে আমি একটা কাজে বসছিলাম, তা আপনি ডাকলেন দেখা তাড়াহুড়া কইরা চলে আসলাম। কি হয়েছে ভাই, কোনো সমস্যা? আপনার শরীর কি খারাপ করছে নাকি আবার? রাখে গ্রেডন, তোর কাজ কাম। এইদিকে তো অনেক বড় ঘটনা ঘটে গেছে। এবার আমার আর কোনো রক্ষা নাই রে ডন। এবার আমাকে জেলের ভাত খাইতেই হইব। আমার রাজনৈতিক কেরিয়ার গেল, আমার সব কিছু তো একেবারে শেষ হয়ে গেল রে ডন। সামনে তো আমি অন্ধকার ছাড়া আর কোনো কিছুই দেখতে পারতেছি না। দুরু ভাই, এই সমস্ত কি কথা বলতেছেন আপনি? আপনার রাজনৈতিক কেরিয়ার ধ্বংস হইব কেন? আর আপনার জেলের বাতি খাইতে হইব কেন? আপনি আবার কি করলেন? আপনি না শামসু ভাইয়ের সাথে দেখা করার জন্য বের হয়ে গেলেন, হঠাৎ করে আবার কি হইল যে
আপনি এই ধরনের উল্টাপাল্টা কথা বলতেছেন? ঘটনা কি হয়েছে ভাই? আগে আমারে খুইলা বলেন তো দেখি। আর বলিস না রে, অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে এইদিকে। সকালে যখন শামসু ভাইয়ের সাথে দেখা কইরা মজনু হত্যার মামলাটা তুলে নিতে বললাম, তখনই তো শামসু ভাই আমার উপর উল্টো খেপে উঠলো। আসলে কি হয়েছে জানিস? উপজেলায় যে 200 কোটি টাকার দুর্নীতির সাথে শফিকের লগে মিলা আমি জড়িত ছিলাম, সেটা শামসু ভাই কেমনে যেন জেনে গিয়েছে। আর সেই জন্যই শামসু ভাই রাগ করে আমারে দল থেকেই বের করে দিছে। এখন তো আমার সামনে আর কোনো উপায় দেখতে পারতেছি না রে ডন। বলেন কি ভাই, এই দুর্নীতির বিষয়ে শামসু ভাই আবার কিভাবে জানতে পারলো? এটা না আগেই ডিসমিস হয়ে গেছে এই মামলার? আরিফ তো স্পষ্ট স্বীকারোক্তি দিছিল পুলিশের কাছে যে ওরা দুইজনই এই ঘটনার সাথে জড়িত, আলাদাভাবে কেউ আর জড়িত নাই। সেই সময় শফিক স্যার আপনি তো এই মামলাটা ডিসমিস করে ফেলাইছিলেন, তাহলে এখন আবার কিভাবে শামসু ভাই এই ঘটনা খুঁজে বের করতে পারলো? তাই তো বলি, হঠাৎ করে শামসু ভাই আপনার সাথে এমনভাবে পোল্টি নেওয়ার কারণ কি? আসল ঘটনা তো এখন বুঝতে পারলাম ভাই। ঘটনা বুঝা কি আর হইব রে ডন? যা হবার সেটা তো হয়ে গেছে। এখন এইখান থেকে কিভাবে বের হইব আমি সেইটা বল। যদি এখন এই দুর্নীতির মামলা নিয়ে জেলে যেতে হয়, তাহলে আগের থেকে আর একটা মার্ডার মামলা তো অলরেডি আমার মাথায় ঝুলতেছেই। এই দুইটা মামলা একসাথে যদি রানিং চলমান হয়ে যায়, তাহলে তো বাকিটা জীবন জেলের গানি টানতে টানতেই আমার দিন পার হয়ে যাইব। এইখান থেকে কিভাবে বের হইব তার একটা উপায় খুঁজে বের কর ভাই। আগে এত ভাঙ্গা পড়ে না তো শামসু ভাই, এতটা কঠিন না। হয়তো আপনার উপর রাগ কইরাই এই সমস্ত কথা বলছে। দেখা যাক না কি হয়। আর শফিক চাচা বর্তমানে তো এমপি, আপনি যদি ফাঁসেন তাহলে উনিও ফাইসা যাইব। আর উনি কখনোই চাইব না যে এই ঘটনার সাথে যাতে কোনোভাবে ফেসে যায়। সমস্যা নাই, শফিক চাচাই নিজের রক্ষার জন্য কোনো না কোনো একটা উপায় খুঁজে বের করব। আর আপনি মাস্টার চাচার সাথে আবারও আলোচনা করেন। মাস্টার চাচার মন অনেকটা নরম আছে। দেখেন শামসু বাইরে কোনোভাবে ম্যানেজ করা দলে আবারও বেরা যায় কিনা। এই মুহূর্তে এত টেনশন করার দরকার নেই ভাই। তুই তো বলতেছিস টেনশন না করার জন্য, এইদিকে টেনশনে তো মাথা আমার পুরো ঘুরে গেছে। যদি এই সময় মার্ডার মামলা মাথায় নিয়ে জেলে ঢুকি, তাহলে আর আমার কোনো উপায় নেই। আর মাস্টার স্যারের সাথে কথা বলতেছিস, তাইও তো সেই সময় সঙ্গেই ছিল। শামসু ভাই যে পরিমাণ রাগ দেখায় আমারে দল থেকে বের করছে, এতে করে মনে হয় না যে আর শামসু ভাইয়ের মনের ভিতরে ঢুকতে পারবো আমি। কি যে করি কোনো কিছুই ভাল লাগতেছে না রে ডন। টেনশনে আর মাথা কাজ করতেছে না। কি এর এক এমপি নির্বাচন করতে যায়া সব কিছুই শেষ হইল আমার। শেষমেশ এমপি তো হইতেই পারলাম না। এ ভাই, বারবার কিন্তু ডাক্তার আপনারে বলছে টেনশন না করার জন্য। আপনি কিন্তু খালি খালি টেনশন কইরা শরীরটা খারাপ করতেছেন। আপনার শরীরের কন্ডিশন কিন্তু আমার মোটেও ভালো লাগতেছে না। আপনি টেনশন করেন না ভাই, প্রয়োজন পড়লে আমি
নিজে শামসু ভাই মাস্টার চাচার সাথে আলোচনা করতেছি, দেখা যাক কি করা যায়। আগে এত ভাঙ্গা পড়েন না আপনি, পরে কিন্তু বড় ধরনের একটা সমস্যা হয়ে যাইব ভাই। ডন, আমার শরীরটা একদমই ভালো লাগতেছে না, আমি এখন একটু বিশ্রাম নিব। তুই আমারে বিছনায় নিয়ে যা তো, মাথাটা একদম ধরছে আমার। আর তুই দেখ টেরার সাথে কথা বইলা মাস্টার চাচারে দিয়া কোনো একটা ব্যবস্থা করতে পারিস কিনা। আমার কিন্তু শরীরটা একদম দুর্বল দুর্বল লাগতেছে ভাই। অবশেষে তাহলে অনেক কাঠকুট পোড়াইয়া টেন্ডারটা আমরাই পাইলাম। আমি তো কখনোই বিশ্বাস করি নাই যে এই টেন্ডার আমরা পাইমু। শফিক যেভাবে এইখানে বাগড়া দিতে লাগছিল, তাতে করে তো মনে হইল যে টেন্ডারটা মনে হয় শফিকে নিয়ে নিব। তা অবশেষে টেন্ডারটা কিন্তু আমরাই পাইলাম হাবিব ভাই। টেন্ডার আমি পাইমু না মানে? কতদিন যাবত এই ব্যবসা আমি কইরা আইতাছি, কোন জায়গায় কি করলে কাজ হয় সেটা আমার খুব ভালো কইরাই জানা আছে। জাহাঙ্গীর ওই বুড়াজিন যতই ফাল পারুক না কেন, সময় মতো ঠিকই আমাদের কাছে ধরা ওকে পড়তে হইব। শামসুরে দিয়া ডিউনোর কাছে এমনি এমনি ফোন করাই নাই। আমি জানতাম যে শামসু যদি এই ব্যাপারে ফোন করে দেয় তাহলে অবশ্যই কাজটা হয়ে যাইব। সেই জন্যই তো শামসুরে দিয়া বলাইছি। বুড়াজিন কি মনে করছে ওই এমপি হয়েছে বইলাই সব কিছু ওর নিয়ন্ত্রণে থাকবে? সেটা কোনোদিনও সম্ভব না। আমরা বগুড়াতে উইরা আসি নাই, ভাবলাম যে নির্বাচনের পর পিন্টু যে আমারে মাঠটা দিছিল তার একটা প্রতিশোধ নিব। তা তো আর হইল না। নির্বাচনের টোতা গাব্বা মাইরা বৈশা আছে, এখন এমপি হয়ে হয়েছে শফিক। কিভাবে এখন আমি আমার এই মায়ের প্রতিশোধ নিব হাবিব ভাই? যদি তোতা ভাইরে নির্বাচিত করতে পারতাম তাহলে তো আমার উপর হামলার প্রতিশোধটা নিতে পারতাম। এমপি হয়েছে তাতে কি হয়েছে? শামসু যেইভাবে ওর পিছে লাগছে না, তাতে কইরা ওর এমপি তো কয়দিন টিকা থাকে সেটাই এখন সবচাইতে বড় কথা। যে দুর্নীতিগুলো কইরা রাখছে না, এতে করে আর এমপি তো টিকিয়ে রাখা লাগবে না। কয়েকটা দিন যাইতে দে, দেখবি এমনিতেই চেয়ার সাইরা পইরা যাইতে হইব। এই সমস্ত এমপির কোনো বেল আছে নাকি? এর আগেও তো এমপি হয়েছিল, 3 মাসের বেশি টিকতে পারে নাই। এইবার দেখবি সেই 3 মাসও যাইব না মনে হয়। তার আগেই শফিকের পতন অনিশ্চিত হয়ে যাইব। শামসু যে খেলাটা শুরু করছে, খেলাটা আগে বাস্তবায়ন হইতে দে। ওরে যদি সরানো যায় তাহলে তো আবার আমাদের সে আগের দাপটের দিন ফিরে আইব। আপনি এখন জেলারও সেক্রেটারি, আগের চাইতেও বেশি পাওয়ারফুল হয়ে আছেন। তা ভাই, এবার যে বড় একটা কাজ পাইছি, এইখান থেকে তো অনেক টাকা ইনকাম করা যাইব। অনেক দিন পর অনেক বড় একটা কাজ হাতে আইছে। অনেক দিন যাবত তো টাকা পয়সা সেই রকমভাবে ইনকাম করতে পারতেছি না। এবার কিন্তু অনেক বড় একটা সুযোগ আইছে আমাদের হাতে। না রে, এইখান থেকে ওই রকম টাকা পয়সা মারার কোনো চিন্তাধারা করা যাইব না। শামসু যেহেতু নিজে বিশ্বাস কইরা কাজটা আমারে নিয়া দিছে, তাই এখান থেকে লাভ করার কোনো চিন্তা ভাবনাই করা যাইব না। ভবিষ্যতে
এরকম আরও কাজ পাওয়া যাইব, সেইখান থেকে খাইতে হইব। যদি শামসুর চোখে কোনোভাবে দুর্নীতি ধরা পড়ে যায়, তাহলে ওর মান সম্মান নিয়ে টানাটানি লাগবো। আর শফিক তো সর্বক্ষণ পিছনে লাইগাই আছে কিভাবে আমার কাজে ভুল ধরা যায়। এমনিতেই তোতারে কিন্তু দল থেকে বের করে দিছে শামসু, তাই এখন আর উল্টাপাল্টা কোনো কাজ করা যাইব না। বলেন কি ভাই, এই কাজ আবার কখন হইল? তোতা বাইরে হঠাৎ করে দল থেকে বের করে দিল কেন শামসু ভাই? শামসু ভাইয়ের তো তোতারে ভালোবাসা আরও নমিনেশন দিয়ে এমপি বানাইতে চাইছিল। তোতা ভাই এমপি হইতে পারলো না বইলা সেই রাগ কইরা জনতা পার্টি থেকে পদত্যাগ করলো। উনি আবার কিভাবে তোতা ভাইয়ের দল থেকে বের করে দেয়, কিছুই তো বুঝলাম না ভাই। আর বলিস না রে, এ হারামজাদা তো অনেক ধরনের দুর্নীতির সাথে জড়িত। শামসুর সাথে মিলাও নিজেরে শুধরাই নিতে পারে নাই, সেই জন্যই তো ওর কভারে আজকে এই গতি শুরু হয়েছে। শফিকের সাথে মিলা উপজেলায় যে 200 কোটি টাকার দুর্নীতি হয়েছিল, সেইখান থেকে শফিক আর তোতা অনেক টাকা ভাগ নিয়েছিল। ওরাও এই ঘটনার সাথে জড়িত। এটা আবার শামসু তদন্ত করে বের করছে। সেই আগেই ওরে দল থেকে সরাই দিছে শামসু। এখন তো তোতার জেল কাটা ছাড়া আর কোনো অপশনই নাই। বলেন কি ভাই, ওরা তাহলে এই দুর্নীতির সাথে জড়িত? এইখান থেকে তো ওরা দুইজন কম করে হইলেও 50 কোটি টাকা সর্বনিম্ন মারছে। অনেক বড় একটা অ্যামাউন্ট খাইছিল। এখন তাহলে সেটাই গলার কাটা হইয়া বাড়ছে, তাই না? হইছে, তোর এত কিছু জানা লাগবো না। এখন কথা কম বইলা তাড়াতাড়ি গাড়ি চালা, উপজেলার দিকে যা। আজকে একটা বিল পাস হওয়ার কথা আছে। চেক বইটা নিয়ে তাড়াতাড়ি ব্যাংকে থেকে টাকা উঠাইতে হইব। 2-1 দিনের ভিতরেই কাজ ধরে ফালাইমু। কালকে গাবতুলির কমিটিটা ঘোষণা দেওয়ার পরেই পরশু দিন থেকে কাজ শুরু করে দিতে হইব। আর ঢিলামি করা যাইব না।